হ্যালো, হ্যালো। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, প্রথমত একটু দুঃখিত। ক্লাসটা এই মাসের ক্ষেত্রে একটু দেরিতে, একটু প্যারা হতে পারে। যেমন এই ক্লাসের পরে আর আজকে একটা ক্লাস দিব লিনাক্সের ওই যে ওয়ার গেমস যে লেভেলগুলো বাকি ছিল ওইগুলোর উপর ভিত্তি করে। এরপর আর আপনি আমাকে ৭-৮ দিনের কোনো ক্লাস দিতে দেখবেন না। আমি একটু ব্যস্ত, খুবই ব্যস্ত। ৭-৮ দিন পর আমি কমপ্লিটলি ফ্রি, তখন আমি ঘুমায়ে ক্লাস দিব। ঠিক আছে? সো আমরা যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, নতুন ৩ টা সিরিজ লঞ্চ করেছি। টিম অপারেশন, পাইথন ফর সাইবার সিকিউরিটি অ্যান্ড মাস্টারিং ওয়েব ভালনারেবিলিটি। সো বাকি ২ টা হয়তো আমার ১ তারিখের পরে আসবে, আগামী মাসের ১ তারিখের পরে। বাট বর্তমানে যেটা দিয়ে আমরা একটু গুরুত্ব দিতে হবে, যেটা আমি এখন শুরু করছি সেটা হচ্ছে রেড টিম অপারেশন। এইটা হচ্ছে যে আমি বলি আ আমি তো অনেক কিছু শিখি আসলে সেলফ লার্নার। অ্যাজ আ সেলফ লার্নার অনেক কিছুই শিখি। তো একজন আইডিয়া দিছিল যে আমার অ্যাকচুয়ালি যা শিখি সেটা নিয়ে ভিডিও বানানো উচিত। তাই আমি ভাবলাম এটা করা যায়। আর আমিও আমার আইডিয়া মানে হচ্ছে এআই এর যে ইমপ্যাক্ট সেটা নিয়ে অনেকের আইডিয়াই আছে। এআই এর ইমপ্যাক্ট এর একটা উদাহরণ বলি। এখন সবকিছু যে আপনি পেন টেস্টিং করবেন, বাগ বাউন্টি এর নামে যে দৌড়ান। আমি ওয়েব পেন টেস্টার হব বা এপিআই পেন টেস্টার হব। ও এপিআই নিয়ে হয়তো একটু আমাদের এখন ভয়ের তেমন কিছু নাই। বাট ওয়েব এবং বাগ বাউন্টি এই ধরনের জিনিসপাতিগুলো সবই এআই বেসড হয়ে যাচ্ছে। মানুষের কোনো দরকার পড়ে না। এর মানেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এন্ট্রি লেভেল যত রোল আছে এগুলা এআই দিয়ে করা সম্ভব। কোনো হিউম্যান ইন্টারাকশন এর প্রয়োজন হয় না। সো এটা হলে তো আমার চাকরি খেয়ে দিবে। কিন্তু সাইবার সিকিউরিটি সিঙ্গেল ডোমেইন আছে। সাইবার সিকিউরিটিতে মাল্টিপল ডোমেইনস আছে। সো আমি তো আর এটা একটার উপর আমি বসে থাকবো না। আমি আরো অনেকগুলো ডোমেইন আছে সেটার উপর ফোকাস করব। সো এইজন্য আরকি। সো এইজন্য আমি রেড টিম অপারেটর জবে আমি শিফট করতে যাচ্ছি। সো এটা শিখতে সময় লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। আর আমি মানে ইনকামের জন্য Web3 এটা নিয়ে কাজ করব। Web3 ও মানে এআই দিয়ে কোনদিন সম্ভব না। আপাতত নেক্সট ১০-১২ বছরের ভেতরে Web3 ইন্ডাস্ট্রিকে এআই দিয়ে শিফট করা সম্ভব না। এটা ম্যানুয়ালি কাজ করা। ম্যানুয়ালি মানে যেমন স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট করতে হয় নিজে, নিজে। আম স্মার্ট কন্ট্রাক্ট টেস্ট করতে হয়। তারপর অনেকগুলা ম্যানুয়াল কাজ আছে, অনেকগুলা স্টেপ আছে। সেগুলাও এআই করতে পারবে না। সো এটাই। আর আমার ওয়েব3 তে অনেক বেশি প্যাশন কাজ করে। আর আমি ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হোয়াটএভার হইছে, এগুলো আমি বাদ দিয়ে দিব। সো বাট আমি যদি আমার ইচ্ছা আছে আমি বাগ বাউন্টি কিভাবে করতে হয়, বাগ বাউন্টি অ্যাকচুয়ালি রিয়েল টার্গেট কিভাবে হান্ট করতে হয় এগুলো এই সিরিজেই দেখানো। যদি আপনার ডেডিকেটেড থাকে, যদি কন্টিনিউ করতে পারি সিরিজটা। আর আমাদের কমিউনিটি অবশ্যই গ্রো হোক। আমি একটা রিকোয়েস্ট অবশ্যই করব, সেটা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে এটা শেয়ার করুন। প্ল্যাটফর্মটা একটু প্রমোট করে দেন। ফ্রিতে এত কিছু দিচ্ছি, আমি এতটুকু আশা করি এক্সপেক্ট করতে পারি যে এটা আপনি করবেন। সো রেড টিম অপারেশনের সিরিজটা আজকে শুরু করব। আমি নিজেও পারি না, আমি যেহেতু ক্যারিয়ার শিফট করতে চাই। আমি নিজে শিখছি যা, সেটা আপনাদের সাথে, সাথে শিখাই ফেলবো। এখানে অনেকগুলো হার্ডেস্ট টপিক আছে। আর রেড টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এডি। মানে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি। অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। অ্যাক্টিভ ডিরেক্টরিতে ২-৩ মাস আমাকে সময় দিতে হবে আমাদেরকে। সো এটা সামনে আসবে আস্তে, আস্তে ৬০০ দিনের সিরিজ। এটা ৬০০ দিনের সিরিজ আগেই বলে দেই। ৬০০ দিন লাগবে এগুলা শেষ করতে। ঠিক আছে? সো আমরা প্রথমত যেহেতু স্ক্রিন অলরেডি শেয়ার আছে আমি একটু যাই। সো আমি প্রথমত এটা রিকোয়ারমেন্ট আছে। এই সিরিজটা কন্টিনিউ করতে হলে আপনাকে লিনাক্সের ধারণা থাকতে হবে, লিনাক্সের সাথে পরিচিত হতে হবে। এরকম না যে আপনি লিনাক্স প্রথমবার ব্যবহার করছেন, লিনাক্সের কিছুই জানেন না। সো দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমার বলার মানে যেটা আমি বলতে চাচ্ছি মূলত, দিস সিরিজ ইজ নট ফর বিগিনার্স। অবশ্যই আপনার লিনাক্সের সাথে পরিচিত হতে হবে। লিনাক্স কমান্ড লাইন জানতে হবে। আ তো এইজন্য আমি এই সিরিজে কোন ধরনের লিনাক্স সেটআপ করা দেখাবো না। বুটিং, ডুয়াল বুটিং ইত্যাদি জিনিস বলতে কি বোঝায় এগুলো আমি ব্যাখ্যা করব না। কারণ আমি এক্সপেক্ট করেই নিচ্ছি এগুলো আপনি অলরেডি জানেন। তো আমরা ওই সাইটটি দিয়ে আমরা মাই আ টাস্ক ট্র্যাকার। তো এই সাইটটা মূলত আমরা ব্যবহার করব। অ্যান্ড এখানে অনেক কিছুই আছে। ঠিক আছে? সো এখানে ফ্রেজ কয়টা? এখানে আমি মূলত ৫ টা ফ্রেজ রেখেছি। মোট ৬ টা ফ্রেজ, ৬ টা ৭ টা ৮ টা। তো ৮ টা ফ্রেজ রেখেছি। এই ৮ টা ফ্রেজের মধ্য দিয়ে সবকিছু কভার হবে। এবং এই ৮ টা ফ্রেজটা হচ্ছে ৬৩০ দিনের রোড ম্যাপ। এই ৬৩০ দিনের রোড ম্যাপে আমরা সবকিছু কভার করব। তাহলে বুঝতে পারছেন যে এখানে
আহ, মোটামুটি 2 বছর থেকে একটু কম সময় দিতে হবে, মানে 2 বছর ধরে সিরিজ চলবে। দ্যাটস নট ইজি, দ্যাটস নট ইজি, প্রথমতই বলে দিচ্ছি। সো এটা কোনোভাবেই সহজ কোনো কাজ না। সো এই জন্য আস্তে আস্তে দিতে হবে সময়, আস্তে আস্তে আমরা আগাবো, হ্যাঁ এভাবেই চলতে থাকবে। তো চলুন শুরু করা যাক, যেটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। সো প্রথমত ডে 1, এটা হচ্ছে আমাদের সপ্তাহ 1, উইক 1 থেকে উইক 2 আমরা লিনাক্স নিয়ে কথাবার্তা বলবো, লিনাক্স নিয়ে আমরা শেখার চেষ্টা করব। সো এইখানেই আমরা থাকবো, ঠিক আছে। সো প্রথমত, যেহেতু আমি বলেছি আজকে মূলত কি লিনাক্স নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না, মানে হচ্ছে লিনাক্স আমি বেসিক থেকে শুরু করবো না। তো আজকের টাস্কটা কি বা আজকে কি করবো সেটা নিয়ে কথাবার্তা বলবো। ডে 1 থেকে ডে 2 তে লিনাক্স ফাইল সিস্টেমের নেভিগেশন নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি কি আছে? ফাইল সিস্টেম হায়ারার্কি, স্ল্যাশ স্ল্যাশ বিন, এস বিন, ইটিসি, var, proc, sys, dev, home, tmp এগুলোর কথা বলবো। অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ পাস নিয়ে আমি কথা বলবো, যেখানে ফাইন্ড, লোকেট, উইচ, হোয়ার ইজ কিভাবে এগুলা এই কমান্ড নিয়ে কথা বলবো। অ্যান্ড আমাদের ফাইল পারমিশনস, রিড, রাইট, এক্সিকিউট, নিউমেরিক কোড, সিম্বলিক কোড, সিএইচএল, সিএইচ গ্রুপ, এই 3টা জিনিস নিয়ে আজকে জাস্ট কথা বলবো। তো শর্ট যত তত ভালো। আর এইখানে মূলত হোয়ার টু লার্ন দিস এগুলো আমাকে বলে দিছে। So, আমাদের কমপ্লিট ব্যান্ডেড লেভেল 0 to 10 দিস 2 days, এই 2 দিনে এই 2টা জিনিস করতে হবে। তাহলে আমি আজকে লেভেল 0 থেকে লেভেল 5 পর্যন্ত আজকে দেখাই দিব, আর কালকে 6 থেকে 10 খালি আজকে নিয়ে কিছু জিনিস দেখাবো। আর ট্রাই হ্যাক একটু ইগনোর করার চেষ্টা করবো। ট্রাই হ্যাক মি এখন আমি আর ইউজ করব না। আমি ইভেন আমি আমার ট্রাই হ্যাক মি অ্যাকাউন্ট ডিলিট করে দিব। আমি এখন আর এটাকে বিশ্বাস করতে পারছি না কোনোভাবে। সো ট্রাই হ্যাক মি থেকে সবাই দূরে সরে যাচ্ছে, সবাই হ্যাক দ্য বক্স ফোকাস, পেন্ডেস্টার লেভেল এগুলো জিনিসে ফোকাসড হয়ে যাচ্ছে। তো ট্রাই হ্যাক একটা মার্কেট ধরে রেখেছিল, সেটা অ্যাকচুয়ালি ওরা আর ধরে রাখতে পারছে না। যে ইউজার একটা ট্রাস্ট এটা যে থাকা লাগে এইটা হারাই ফেলছে ও। এখন কোনো ইউজার ওদের প্ল্যাটফর্মকে ট্রাস্ট করতে পারছে না। তো এইটা আমরা ইগনোর করব, আমরা প্রথম 2টা ইউজ করব। বাট বিফোর দ্যাট, এটা শুরু করার আগে আমরা কি করব, এই 3টা জিনিস একটু জানা দরকার। তো শেল কি, কিভাবে কাজ করে, কত ধরনের শেল আছে, এগুলা অলরেডি আপনি জানেন। সো এগুলোর কথা বলার দরকার নাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের লিনাক্স কমান্ড লাইন। সো কিভাবে রুট ইউজার যেতে হয় এটা আমরা অলরেডি জানি। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন রেগুলার তারা জানেন যে আমি বেশিরভাগ আসলে রুট ইউজার হিসেবে থাকি। তো এগেইন আমি এখনো রুট ইউজারেই চলে যাব। তাহলে প্রথমত আমরা জানতে যাচ্ছি যেটা যে ব্যাপারগুলো নিয়ে আমি জানবো, এই যে পাথগুলো এগুলো নিয়ে একটু জানা দরকার। সেই জন্য আমি একটু একটা লোকেশন চলে যাই, তারপর এগুলো লিস্ট করি। তো আপনারা যারা লিনাক্সের সাথে পরিচিত তারা অবশ্যই জানেন যে এই লোকেশনটা আসলে কি। এটা হচ্ছে রুট ডিরেক্টরি, এইটার আন্ডারে কিছু সাব ডিরেক্টরি আছে 16 to 19, এটা ভেরিজ করে কোন অপারেটিং সিস্টেম, কোনোটাতে 16, কোনোটাতে 18, কোনোটাতে 19 এরকম ভাবে আছে। সো ইম্পর্টেন্ট কিছু ডিরেক্টরি নিয়ে কথাবার্তা বলতে হবে এখন, সেগুলো ইউসেজটা কি, কিভাবে কাজ করছে সেটা জানতে হবে। তো চলুন। সো প্রথমত এইটা হচ্ছে আমাদের টপ লেভেল ডিরেক্টরি, এটাকে রুট ডিরেক্টরি বলা হয়। তো আনলাইক উইন্ডোজ সেখানে সি ডি ই ড্রাইভ এখানে থাকে, কিন্তু লিনাক্স এগুলো থাকে না। লিনাক্সে একটা মাত্র ডিরেক্টরি থাকে, ওইটার আন্ডার অনেকগুলো সাব ডিরেক্টরি থাকে। ওই সাব ডিরেক্টরির কিছু স্পেসিফিক কেস আছে, মানে কোনোটাতে আমাদের যতগুলো সিস্টেম কমান্ড সেগুলো বাইনারি থাকে, কোনোটাতে লাইব্রেরি ফাইল থাকে, সো কোনোটাতে তারপর হার্ডওয়্যারের জন্য রিকোয়ার্ড যে বাইনারি ফাইল যেগুলো সেগুলো থাকে, এইভাবে অ্যাকচুয়ালি থাকছে। সো এটা হচ্ছে লিনাক্সের সিস্টেমটা। এখন এইটার ভেতরে যা যা আছে সেটা নিয়ে জানতে হবে। প্রথমত আমরা যদি বিন নিয়ে জানতে হয়, বিন মানে কি? বাইনারি, রাইট? আপনি যদি জাস্ট গুগল করেন যে লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি বা ফাইল স্ট্রাকচার, এইগুলো দিয়ে যদি সার্চ করেন যে ফাইল হায়ারার্কি স্ট্রাকচার, সো তখন আমি একটা জাস্ট ইমেজ দেখাই। এখান থেকে একটা ইমেজ নিয়ে আমি দেখাতে পারি, যে যেমন এইটা এটা একটা ইম্পর্টেন্ট ইমেজ হিসেবে আমি ধরতে পারি, বা আমার কাছে তো ভালোই লাগতেছে, ঠিক আছে। তো এইটা একটু লোড করা যাক। এখন দেখেন আমরা বিন নিয়ে, বিন বলতেছে যে এসেনশিয়াল ইউজার কমান্ড বাইনারিজ। এসেনশিয়াল ইউজার কমান্ড যেমন বলি সিপি, এমভি, কপি, মুভ,
তারপরে আপনার এলএস আছে, লিস্টিং করা আছে, তারপর সিডি আছে, তারপর টাচ আছে, তারপর এমকিডিআর আছে, তারপর আরো অনেকগুলো ফাইল মানে সিস্টেম কমান্ড আছে যেগুলো বাইরে সিস্টেমে থাকে। প্রতি সিস্টেম কমান্ডের বাইনারি থাকে, এই বাইনারি ছাড়া তো এগুলো রান করবে না। সো প্রথম সবগুলো এসেনশিয়াল যতগুলো ইউজার কমান্ড আছে সেইগুলোর বাইনারি এই স্ল্যাশ বিন ডিরেক্টরির মধ্যে থাকে। তারপর আমি স্ল্যাশ এস বিন নিয়ে কথা বলি, সেটা সিস্টেম বাইনারি। তো সিস্টেম বাইনারি বলতে কি বোঝানো হয়? সিস্টেম বাইনারি বলতে বোঝানো হয় যে আপনার যে সিস্টেম আছে ওই সিস্টেমে অনেকগুলো হার্ডওয়্যার ডিভাইসেস আছে। উদাহরণস্বরূপ সিপিইউ আছে, মাদারবোর্ড আছে, র্যাম আছে, ইত্যাদি হার্ডওয়্যার ডিভাইসেস কানেক্ট হয়ে কম্পিউটারটা রান করছে, ওদের মধ্যে পাওয়ার আপ হচ্ছে। সে প্রতিটা আমাদের হার্ডওয়্যার ডিভাইসেস রান করার জন্য বাইনারি, ওদের নির্দিষ্ট বাইনারি আছে, এগুলো হচ্ছে সিস্টেম বাইনারিজ। তারপর আরো অনেকগুলো ব্যাপারে আছে। ফর এক্সাম্পল আমাদের বললো এখন ইটিসি কি, var কি, proc কি, এগুলো একটু জানা যাক সিরিয়ালি। যেমন এখানে ইটিসি এর কথাবার্তা বললে হোস্ট স্পেসিফিক সিস্টেম কনফিগারেশন। হোস্ট বলতে আমার কম্পিউটারকে বোঝায়। আমার কম্পিউটারে যত সিস্টেম কনফিগারেশন ফাইল আছে, সিস্টেম কনফিগারেশন ফাইল বলতে বোঝানো হয় যেমন আমাদের একটা সিস্টেমে কি থাকে, ইউজার থাকে, গ্রুপ থাকে, ইউজারের যত ইনফরমেশন বলতে ওর ইউজার আইডি, ওর ব্যাশ মানে তারপর ওর শেয়ার লোকেশন, তো ওর হোম ডিরেক্টরি, তার ওর গ্রুপ মানে গ্রুপ আইডি ইত্যাদি ইনফরমেশন, তারপর ইউজারগুলোর পাসওয়ার্ড, গ্রুপগুলোর পাসওয়ার্ড ইত্যাদি ইনফরমেশন কোন একটা লোকেশনে থাকতে হবে। এই যে ইনফরমেশন যেগুলো আমি বলছি এইগুলো কোন না কোন লোকেশনে থাকে, সেটা হচ্ছে স্ল্যাশ ইটিসি এই ডিরেক্টরির ভেতরেই থাকে। তারপর যদি বলি টিএমপি, টিএমপি অলওয়েজ একটা টেম্পোরারি ফাইলস কে বোঝানো হয়। টেম্পোরারি ফাইলস মানে এই টিএমপি এর ভেতরে যা কিছু আপনি স্টোর করবেন সেটা আপনি যে কোনো ইউজার হিসেবে স্টোর করে রাখতে পারেন, এই জন্য কোনো মানে রেস্ট্রিকশন নাই যে আপনাকে রুট ইউজার হতে হবে, যে কোনো ইউজার হলে রাখতে পারেন। বাট প্রবলেম ইজ একবার যদি আপনার সিস্টেমটা শাটডাউন বা রিস্টার্ট করে ফেলেন, যত কিছু এখানে রেখেছেন সবকিছু ডিলিট হয়ে যাবে, বিকজ দিস ইজ কল্ড টেম্পোরারি ডিরেক্টরি। এখানে যা রাখা হবে সব টেম্পোরারি থাকবে। একবার সিস্টেম রিবুট অর শাটডাউন হলে সেগুলো সব রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি এগুলা। ঠিক আছে, তারপরে এটা টিএমপি নিয়ে জানলাম। হোম, এটা আসলে কি? এই ডিরেক্টরির ভেতরে আমাদের সিস্টেমে যত ইউজার আছে সব ইউজারের মানে লোকাল ইউজার অবশ্যই, যত ইউজার আছে সব ইউজারের মানে হোম ডিরেক্টরি থাকে। যেমন আমি যদি দেখাই একটা জিনিস, আমি ls স্ল্যাশ হোম করলাম, দেখেন একটা ইন্টারেস্টিং, এটার ভেতরে জাস্ট একটা আছে, সেটা হচ্ছে আমার ইউজার নেম। তো আমার ইউজার নেমের নামে একটা ডিরেক্টরিটার ভেতরে আছে, কারণটা হচ্ছে এখানে জাস্ট এই সিস্টেমে একটাই মাত্র লোকাল ইউজার আছে, আর কোনো ইউজার নেই। এখন যে আরো ইউজার হইতো, আরো ইউজার যদি হতো তাহলে অবশ্যই এখানে কি হতো, অবশ্যই কিন্তু এখানে মানে আরো অনেকগুলো ডিরেক্টরি থাকতো, সেই ইউজারগুলোর ইউজার নেমের নামে ডিরেক্টরি থাকতো। তারপরে আমার ডেভ আছে, সিস আছে, প্রক আছে, var আছে। So আমরা এগুলো নিয়ে জানা যাক। যেমন এইখানে যদি বলি ডেভটা করে, যেমন প্রক আছে, প্রক হচ্ছে আমাদের প্রসেস ইনফরমেশন। আমাদের যখন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আমরা একটু যখন কথাবার্তা বলি, এনি টাইম যখন আমরা কি করব, একটা অপারেটিং সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো, তখন যে ব্যাপারটা নিয়ে একটু মনোযোগ থাকতে হবে, যে ব্যাপারটা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে কি বলা যায়, মানে আমার কম্পিউটারে যা কিছু রান হচ্ছে, এনিথিং, এবং আমার ব্রাউজার রান হচ্ছে আর অনেকগুলো জিনিস রান হচ্ছে, সো সবগুলাকে এক একটা প্রসেস বলা হয়। মানে আমার কম্পিউটারে যা রান হচ্ছে সবগুলাকে আমরা এক একটা প্রসেস বলা থাকবো। উদাহরণস্বরূপ আমি এখানে প্রসেসগুলো দেখতে পারি, যেমন দেখছেন এগুলো হচ্ছে সবই এক একটা প্রসেস। সো উদাহরণস্বরূপ আমার এই ব্রাউজার একটা সিঙ্গেল ট্যাব একটা প্রসেস, এক একটা সিঙ্গেল ট্যাব একটা প্রসেস, তাহলে এখানে 1 2 3 4 চারটা প্রসেস চলতেছে। মাল্টিপল আরো অনেক প্রসেস চলতেছে, যেমন আমার ব্যাশ শেল চলতেছে এটার প্রসেস, তারপর এখানে এই সফটওয়্যার চলতেছে, যেটা হচ্ছে আমাদের OBS, যেটা দিয়ে আমি বর্তমানে এই ভিডিওটা রেকর্ড করছি, সেটাও একটা প্রসেস কিন্তু। তো এই প্রসেস মানে এই সবগুলা প্রসেসের সমন্বয়ে মূলত আমাদের অপারেটিং সিস্টেম চলতেছে, প্রসেসগুলো রান করছে বলেই আমাদের অপারেটিং সিস্টেম চলতেছে। তো এই প্রসেস টিউটোরিয়ালের ভেতরে এই সকল প্রসেসের ইনফরমেশন থাকে। আমি যদি দেখি ls স্ল্যাশ proc proc, এটার ভেতরে সবগুলো প্রসেসের ইনফরমেশন এখানে আছে, এখানে মাল্টিপল ডিরেক্টরি আছে, মাল্টিপল ফাইল আছে, সেগুলো আপনি অবশ্যই চেক করে দেখতে পারেন। বাট দিস আর অল ইনফরমেশন অফ প্রসেস। অলরাইট, তারপরে আপনি যে var নিয়ে, var এর ভেতরে অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন থাকে। যেমন এইখানে দেখি var নিয়ে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা, var ওকে তেমন একটা দেয় নাই সম্ভবত। বাট আমি যদি ls
ls/var দেই, var এখানে কিছু দেখতে পাই যেমন ব্যাকআপস, ক্যাশে, লিভ, লকার, লগ, মেইল, opt run, snap, sport, tmp, ww, এখানে অনেকগুলো ইনফরমেশন থাকে। তো বাট var অ্যাকচুয়ালি কাজটা কি, রাইট? var এর কাজটা হচ্ছে যে এখানে অনেকগুলো ইনফরমেশন, লাইক আপনি এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি সিস্টেম লেভেল হচ্ছে ইনফরমেশন, এখানে লগ ফাইল, মোস্ট ইম্পর্টেন্টলি এখানে লগ ফাইলগুলো থাকে। লগ ফাইল বলতে কি বোঝানো হয়? লগ ফাইল বলতে এটা হচ্ছে লগ ডিরেক্টরির ভেতরে লগ ফাইল আসলে। তো লগ ফাইল বলতে বোঝানো হয় থাকে যে আমার সিস্টেমে যা কিছু চলছে, যত অ্যাক্টিভিটি করবেন সবকিছু একটা ফাইলে সেভ হয়ে যায়। সেটাই হচ্ছে আমার লগ ফাইল। সো লগ ফাইল এসেনশিয়াল বিকজ যদি ধরেন আপনার সিস্টেমে ধরেন যে আপনি সাসপিশিয়াস যে এটা কোনোভাবে অ্যাটাক হয়েছিল, তো এইটার ভেতরে জাস্ট আপনি ভিজিট করবেন, লগ ফাইলগুলো আপনি রিড করা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে অ্যাক্টিভিটি কি হয়েছিল। তো এখান থেকে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিগুলো আপনি রিড করতে পারেন। তো এই জন্য অ্যাটাকাররা কি করে, যখন মানে একটা সিস্টেমকে অ্যাটাক করে কম্প্রোমাইজ করে ফেলেছে, মানে ওর কাছে এখন অ্যাক্সেস আছে, সে একটি লগ ফাইল যা যা অ্যাক্টিভিটি করবে সব লগ ফাইল অ্যাকচুয়ালি সে ডিলিট করে দেয়। এটা হয়তো নতুন, কারণ আপনারা একদম বিগিনার্স, বাট লগ ফাইল আসলে ওরা ডিলিট করে দেয়। ঠিক আছে? তো এখানে রেড টিমে অনেকগুলো মানে সিস্টেম কম্প্রোমাইজ পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয় সেগুলো তো আমরা আস্তে আস্তে দেখবই। তবে একটা জিনিস হয়তো ম্যালওয়্যার ডেভেলপমেন্ট এটা একটু ইলিগেল, বা রেড টিম অপারেশনে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট স্টেপটা করতে হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি স্ট্রাইক খেয়ে ফেলবো এটা দেখালে ম্যালওয়্যার ডেভেলপমেন্টটা পাবলিকলি চ্যানেলে, সো একটু মারা খেতে পারে। সো হে হয়তো এই জিনিসগুলো আমি দেখাবো না। সো হোয়াট এভার, ঠিক আছে, আমরা একটু আগানো যাক। বাট আপনি যদি জাস্ট গুগল করেন যে /var, এটা নিয়ে আপনি জাস্ট ওয়ান লাইনে জানতে চান অ্যাকচুয়ালি এখানে এখানে কি কি ওভারঅল আছে /var ইন লিনাক্স। তো আপনি যদি জাস্ট এটা সার্চ করেন তাহলে কি জানতে পারবেন, দেখি। ওকে, /var directory stand for variable data, ঠিক আছে, variable data আমরা বুঝতে পারলাম। It contains files to which the system writes during regular operations such as logs, caches and spool files which are expected to change frequently. তো এখানে var বলতে বোঝানো হবে যে এখানে এমন ডাটা এখানে স্টোর হয়ে থাকবে যেগুলো চেঞ্জেস ফ্রিকোয়েন্ট, মানে ফ্রিকোয়েন্টলি বলতে কি বোঝানো হয়? ফ্রিকোয়েন্টলি বলতে প্রায় প্রায় এই ভেরিয়েবল ডাটা, এখানে ভেরিয়েবল ডাটা স্টোর করা হয়। উদাহরণস্বরূপ এখানে রেগুলার অপারেশন, লগ ফাইল, ক্যাশেস এবং সোল ফাইলস, এগুলো ভেরিয়েবল হিসেবে বলতেছে। মানে ভেরিয়েবল ডাটা এখানে স্টোর করে রাখা হয়। প্রথম কথা, এখানে সেই ধরনের ফাইল স্টোর করে রাখা হয় যেগুলো অ্যাকচুয়ালি রাইট করা হয়, রাইট মানে সেভ করা হয় রেগুলার অপারেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লগ, ক্যাশে এবং স্মল ফাইলসগুলো থাকে, এবং এগুলো অবশ্যই প্রায়ই চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে ভারের আসলে কাজটা কি। তারপরে আমাদের বাকিটা থাকে, সেটা হচ্ছে সিস। এটা হচ্ছে মানে সিস্টেম নিয়ে যত ইনফরমেশন। তো সিস নিয়ে কোনো কিছু আছে কিনা, আর সিস এই ডিরেক্টরি সব মানে মানে সব লিনাক্স ওএসে থাকে না। আমি যদি দেখি একটু ls ড্যাশ, আমি ls যদি এখন করি এগেইন, দেখি এখানে সিসটা আছে কিনা। সিসটা ওকে, দেখি। আচ্ছা, সিসটা আছে। ls/c, সিসটা সব মানে ওএসে থাকে না। তো সিস যখন দেখবেন তখন আপনি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন। ব্লক, বাস, ক্লাস, ট্যাব, ডিভাইসেস, ফার্মওয়্যার, fs, হাইপারভাইজার, কার্নেল, মডিউল, পাওয়ার। সো এগুলো আসলে কি, বা সিস ডিরেক্টরি যেটা আমরা বলছিলাম বারবার, এই সিস ডিরেক্টরির কাজটা কি, এখানে কি থাকে। তো আশা করি মানে এটার ভেতরে যে ডিরেক্টরি গুলার নাম দেখতে পাচ্ছেন, এটা দেখে অনেকে বোঝার কথা, তবু যারা বুঝতে পারছেন তাদেরকে বলি। সিস ডিরেক্টরির ভেতরে সিস্টেমের যত ইনফরমেশন বা এখানে কার্নেল লেভেল যত ইনফরমেশন সেগুলো থাকবে। লাইক ফার্মওয়্যার বলতে অ্যাকচুয়ালি বায়োস কে বোঝানো হচ্ছে। বায়োস মানে হচ্ছে আপনার যে ভার্চুয়ালাইজেশন যাকে বলি, বা সেটা বায়োস সেটিংস থেকে এনাবল করতে হয়। বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সো বায়োস ইনফরমেশন এখানে থাকে। হাইপারভাইজার ইনফরমেশন, সো হাইপারভাইজার বলতে এখানে বোঝানো হয় মানে হাইপারভাইজার আসলে কি অনেকেই জানে না। সো হাইপারভাইজার হচ্ছে অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন। কি হাইপারভাইজার খুবই সহজে বললে। তারপর কার্নেল ইনফরমেশন এখানে আছে, কার্নেলের মডিউলগুলো ইনফরমেশন আছে। তারপর এখানে কি কি বাস চলতেছে, কি কি ডেভ আছে, তারপর কি কি পাওয়ার, এই ইত্যাদি ইনফরমেশন। তো ওভারঅল আপনি কি বলতে পারেন, ওভারঅল কার্নেলের যত ইনফরমেশন আছে, কার্নেলের যত ইনফরমেশন কার্নেল লেভেল সবগুলোই সিসের ভেতরেই থাকে। ওকে, আশা করে বুঝতে পেরেছেন, কঠিন কিছু না আসলে, বাট একটু বোরিং সেশন হয়ে যাচ্ছে, রাইট? সো এখন অ্যাবসলিউট পাথ ভার্সেস রিলেটিভ পাথ, এটা নিয়ে আমি আগে কখনো কথা বলেছি কিনা আই এম নট শিওর।
সো এইটা তাই আমি একটু বলতে হচ্ছে। অ্যাবসোলিউট পাথ আর রিলেটিভ পাথের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটাকে আমি একটু বলি। খুবই ইন্টারেস্টিং এবং অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই একটু মনোযোগ দেওয়া দরকার এবং আশা করি মনোযোগ আপনারা দিবেন। ঠিক আছে? তো প্রথমত অ্যাবসোলিউট পাথ। আমি একটু ক্লিয়ার করলাম আমার শেলটা। তারপর এখানে বললাম যে আহ, আমি করতে চাই কি ls, এটা অ্যাবসোলিউট পাথ বললাম যে ls স্ল্যাশ হোম, তারপর স্ল্যাশ কি আছে ধরে আমার ইউজার নেম দিলাম, তারপর ডেস্কটপ দিলাম। এটা করলে কি আসবে যে ডেস্কটপের ভেতরে যতগুলো ফাইল আছে, যতগুলো ফোল্ডার আছে সবই মূলত দেখা যাচ্ছে। এটা একটা অ্যাবসোলিউট পাথ। অ্যাবসোলিউট পাথ বলতে বুঝুন একদম অ্যাকুরেট লোকেশন, একদম অ্যাকুরেট লোকেশন বলেছি যে এইটার ভেতরে ঢুকতে হবে, তারপর এইটার ভেতরে ঢুকতে হবে, তারপর এইটার ভেতরে ঢুকো। সো এটা হচ্ছে একটা অ্যাবসোলিউট পাথ। আর রিলেটিভ পাথ জিনিসটা কি হতো, রিলেটিভ পাথ বলতে বোঝানো হয় আমি অলরেডি কোনো একটা স্পেসিফিক লোকেশনে আছি, ওই লোকেশনের ভেতরে আরেকটা ডিরেক্টরি আছে, ওইটা আমি জাস্ট ভিজিট করতে যাচ্ছি। উদাহরণস্বরূপ আমি জাস্ট ls করে আমি যদি জাস্ট বলি যে হোম, ls হোম, এটার ভেতরে এই ডিরেক্টরি আছে, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিলেটিভ পাথ। তাহলে একদম অ্যাবসোলিউট লোকেশন বলেছি, তাই অ্যাবসোলিউট পাথ। রিলেটিভ পাথ বলতে অলরেডি লোকেশনে আছি, সেটার ভেতরে আরেকটা ডিরেক্টরি আছে, সেটা আমি ভিজিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিলেটিভ পাথ। তো এটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথের মধ্যে পার্থক্য। এটা অনেকেই জানে না, তাই আমি জানিয়ে দিলাম। তো এখন ফাইল সিস্টেম ডিরেক্টরি নেভিগেশন কিভাবে করতে হয়, এটা আমরা সিডি দিয়ে করতে হয়, এটা আমরা জানি। তো দেখাচ্ছি না ls ls জিনিসটা কি আসলে। তো ls দিয়ে আমরা মূলত লিস্টিং করা হয় এখানে যা যা ফাইল আছে। যেমন আমি এখানে এগেইন এখানে যাই, যদি ls এ দেখানো অ্যাকচুয়ালি এখানে কি কি মানে ফাইল আছে লিস্টিং করা হয়। ls -l দিয়ে অ্যাকচুয়ালি লং ফরম্যাটে দেখায় ইনফরমেশন গুলা। যেমন এই ইনফরমেশন যেগুলো জিনিসটা আসলে কি, এগুলো হচ্ছে এগুলার পারমিশন, এগুলো হচ্ছে ডিরেক্টরি অথবা ফাইলের পারমিশন। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, মানে এটার যে ওনার, সো এটা ইউজার ওনার, গ্রুপ ওনার। তারপর এটা হচ্ছে ফাইল সাইজ, এটা হচ্ছে লাস্ট মডিফাইড টাইম, আর এটা হচ্ছে আমাদের ফাইল নেমটা। আশা করি বুঝতে পেরেছেন। আহামরি করেন কিছু না, হোয়াট এভার। সো আশা করি বুঝতে পেরেছি। আর এইটা মূলত, ওয়েট এ মিনিট, এটা সম্ভবত আমাদের সিম্বলিক লিঙ্ক অফ দ্য পারমিশন। নো, এটা সিম্বলিক লিঙ্ক না। আচ্ছা, এটা একটু ইগনোর করি, এটা দরকার নাই বর্তমানে। সো আবার যে ls -l a করি, এটাকে -l a করে -l -a করলেও সেম জিনিসটাই দেখাবে। -a দিয়ে অল মানে হচ্ছে যত হিডেন ফাইল যেগুলো আছে, হিডেন ফাইল যেগুলো আমাদের মানে লিনাক্সে হয়ে থাকে, সেগুলো ডট দিয়ে শুরু হয়ে থাকে, যেমন ডট হিডেন, ডট ফাইল, সামথিং লাইক দিস। তো এগুলো নর্মালি অ্যাকচুয়ালি শো করে না আমাদের সিস্টেমে। সো ls -l -a করলে এগুলো শো করে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখন ফাইন্ড নামে ফাইন্ড নামে একটা কমান্ড দেখে, যদি ফাইন্ড এই কমান্ডটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা সিস্টেমের ভেতরে যা যা আছে সবকিছু আমি সার্চ করতে পারি টোটাল সিস্টেমে। তো আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ মানে লোকেশন বলতে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি এটা কোথায় আছে টোটাল সিস্টেমের মধ্যে, এটা এই জন্য স্ল্যাশ। তারপর মেইন মাইনাস নেম দিলাম, মাইনাস নেম দিয়ে আমি বললাম যে তুমি সার্চ করো স্টার ডট লগ, লগ নামে যত ফাইল আছে সেগুলো সার্চ করো। কারণ আমি এখানে একটা জিনিস করবো যেটা আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে আমি এখন নর্মালি এখন এন্টার করলে আমি এরর খাবো। সেই জন্য আমি যেটা করতে পারি, এই টোটাল জিনিসটাকে একটু স্ল্যাশ ডেভ স্ল্যাশ নালের ভেতরে নিয়ে নিচ্ছে, সিম্পল। তো তখন দেখতে পাবেন যে লগ ফাইল, যতগুলো লগ ফাইল আছে সবগুলো সার্চ করে চলে আসতেছে। তো আপনাদের কাজ থাকবে এই সেশনটা শেষে ফাইন্ড নামে যতগুলো কমান্ড আছে, মানে ফাইন্ড কিভাবে ইউজ করতে হয় একটু দেখে নেবেন। এটাই হচ্ছে কাজ। সো ফাইন্ড কমান্ডটা খুবই ইন্টারেস্টিং একটা কমান্ড, এন্ড এটা অবভিয়াসলি ভিজিট করা উচিত আমার মতে। দেখা উচিত আপনাদের। ফাইন্ড কমান্ডটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে অ্যাকচুয়াল সিস্টেমে যা আছে সবকিছু সার্চ করা যায়। এটা হচ্ছে ফাইন্ড কমান্ডের কাজ। এখন আরো তো ফাইন্ড কমান্ড ছাড়া আরো অনেকগুলো কমান্ডই আছে, সেগুলো নিয়ে জানা উচিত। যেমন এখানে ফাইন্ডের পর লোকেট কমান্ড আছে, উইচ কমান্ড আছে, তারপর হোয়াইজ কমান্ড আছে। আচ্ছা, লোকেট কমান্ড মূলত সার্চ করার জন্য না, লোকেট কমান্ড বাইনারি, সিস্টেমটা বাইনারি। লোকেট আর উইচ প্রায় সেম, দুইটাই কোনটা মানে সিস্টেম কমান্ড বা এজেন্সিয়াল সিস্টেম কমান্ড যেগুলো বাই ডিফল্ট ইনস্টলড আছে, সেগুলো বাইনারি দেখার জন্য ইউজ করা হয়ে থাকে। বাট বিশেষ কিছু পার্থক্য আছে, সেইগুলো জানা উচিত। বিশেষ কিছু পার্থক্য দেখা যাক, একটু পার্থক্যগুলো কি কি। তো আসলে পার্থক্যগুলো কি কি, যেমন আমি লোকেট করলাম, লোকেট সিপি, এটা করো। সো সিপি এটা যেখানে এখানে ইউজ হয়েছে, মানে এখানে অ্যাবসলিউটলি সিপি সার্চ করবে না, জাস্ট সিপি আছে কোন একটা জায়গায়, সেখানে জাস্ট সিপি দেখছে,
মানে এটা আগে পরে মানে কোন একটা ওয়ার্ডের ভেতরে সিপি আছে নাকি ওয়ার্ডের বাইরে বা একা সিপি আছে সেটা দেখবে না। তো লকের কমান্ডটা সিপি জাস্ট ম্যাচ করবে যখন, মানে কোন একটা জিনিস যখন ম্যাচ করবে সেটার সাথে সাথে আনবে। অ্যাবসলিউটলি ম্যাচ করলে সেটা দেখাবে না। এখন যদি আমি উইচ করি, উইচ সিপি, এখন পার্থক্য দেখবেন। পার্থক্যটা হচ্ছে অ্যাবসলিউটলি সিপি এর বাইনারি যেখানে সেইটাই আমাদের দেখিয়েছে, আর কোনো জায়গায় নাই। সো বাইনারি দিয়ে মতো ফাইলগুলো রান করা যায়, অনেকে হয়তো যায় না। যেমন আমি উইচ দিয়ে ls যদি করি, ওকে অ্যালিস্ট টুক ls, ওকে সমস্যা নাই, হোয়াটএভার। সো উইচ দিয়েও মানে উইচ দিয়ে হচ্ছে অ্যাবসলিউট আমরা বাইনারিগুলো দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আর হোয়ার ইজ একটা কমান্ড আছে, যেমন হোয়ার ইজ ls, এটা করলে এটা আর কি বাইনারি ইনফরমেশন দেখা যায়, এটা লোকেশনটা কোন জায়গায় আছে, ভাবে সিপি দেখতে পারি। সো এটা হচ্ছে এই জায়গাতে থাকে সিপি আসছে, যেটা এইখানে মূলত ইউজার সেইন ম্যান1 cp.1.gz, এটা মূলত এটা মেন পেজ, এটা সিপি এর যে মেন পেজ সেটা লোকেশন বোঝাচ্ছে। আর এটা হচ্ছে সিপি এর বাইনারি, সেম ভাবে এটা হচ্ছে ls এর বাইনারি। আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। আর আপনারা হয়তো অনেকে জানেন না অ্যাকচুয়ালি বাইনারি দিয়ে এটা দিয়ে সরাসরি রান করা যায় যে কোনো কমান্ড। বাট আমরা যেহেতু এই লোকেশনে থাকার কোনো একটা জিনিস, এই লোকেশন থাকার মানে হচ্ছে যে এটা আমাদের সিস্টেমে যে কোনো জায়গা থেকে রান করা যায়। এই জন্য আমরা যে কোনো মানে কমান্ড যে কোনো জায়গা থেকে রান করতে পারছি, আর কোনো কিছু না। আশা করে বোঝা গিয়েছে, কঠিন কিছু না। সো এটা আমরা বুঝলাম, হোয়ার ইজ, এগুলাও বুঝে ফেললাম। এখন আমরা ফাইল পারমিশন একটু জানতে চাই, ফাইল পারমিশনগুলো কিভাবে কাজ করছে, এন্ড দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, রাইট? আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এগুলা ইন্টারেস্টিং জিনিস এবং এগুলা শেখা উচিত, ঠিক আছে? প্রথমে ফাইল পারমিশন। আচ্ছা, আমি একটা ফাইল ক্রিয়েট করে দেখাই প্রথমত, এরপর ওইটার মধ্যে কি পারমিশন আছে সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে একটা ফাইল ক্রিয়েট করা যাক। যেন আমি একটা ফাইল বললাম যে ক্যাট। আমরা যখন জাস্ট এভাবে করি যে ক্যাট দিয়ে বললাম যে নোট ডট টিএক্সটি, নো সাচ, আচ্ছা একটু উল্টা করতে হবে সম্ভবত। হ্যালো, আই লাভ ব্যাশ। এখন যদি ক্যাট করেন নোট ডট টিএক্সটি, এটা দেখতে পারবেন, ঠিক আছে? যে আমরা লিখেছিলাম ওইটার ভেতরে, সেটা এখানে দেখতে পারবেন, খুবই ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? এখন এটা একটু পারমিশন করে দেখা যাক। তো ls -l দিয়ে জাস্ট আমি নোট ডট টিএক্সটি দেখি একটু, এটা পারমিশন দেখা যাক, এটা একটু এনালাইজ করা যাক আসলে কি আছে। এগুলো হচ্ছে পারমিশন, এটা হচ্ছে ওর গ্রুপ ওনার, আর সরি ইউজার ওনার, গ্রুপ ওনার, লাস্ট মডিফাইড ডেট, যদি আজকে 18 তারিখ তো না, আজকে হচ্ছে 24 তারিখ সম্ভবত, 5:43 নোট ডট টিএক্সটি। যদি এখন আমার একটু টাইমটা উল্টা পাল্টা আছে, যাই হোক, এখন টাইম 3:43, 5:43 না, হোয়াট এভার। তো এখন দেখেন পারমিশনগুলো আসলে কি। তো তিন ধরনের ইউজার একটা সিস্টেমে থাকে, এটা হচ্ছে রুট, আর একটা হচ্ছে লোকাল ইউজার, আর এটা হচ্ছে আমাদের মানে আদার্স। মানে একটা ফাইলের ক্ষেত্রে তিন ধরনের পারমিশন থাকে, এটা হচ্ছে ইউজার ওনার, সেটা রুট বা লোকাল ইউজার হতে পারে, সেকেন্ডলি গ্রুপ ওনার, থার্ডলি আদার। So this field is for user owner, this is for group owner, this is for others, ঠিক আছে? সো তিন ধরনের পারমিশন এক্সিস্ট করে, একটা হচ্ছে রিড, আর একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে এক্সিকিউট। আপনি জাস্ট আর দেখলে বুঝবেন রিড পারমিশন বোঝানো হচ্ছে, ডাব্লিউ বলতে রাইট পারমিশন বোঝানো হচ্ছে, আর এক্স থাকলে এক্সিকিউট পারমিশন। রিড মানে পড়া, রাইট মানে এই এটা লেখা, এটার ভেতরে আমি কন্টেন্ট যেগুলো আছে, যে ফাইলটা আছে ওইটা মডিফিকেশন করা, এক্সিকিউট মানে হচ্ছে রান করা। তো এই তিন ধরনের পারমিশন সব জায়গায় মানে থাকে, যেমন আপনার উইন্ডোজেও কিন্তু এই ধরনের পারমিশন গুলো আছে। সো ভাগা যাবে না এগুলা থেকে, এগুলো আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? এই পারমিশনটা আমরা একটু চেঞ্জ করব বিভিন্ন উপায়ে, মানে মাল্টিপল ওয়েজ আছে এগুলো করার, সেগুলো আমরা একটু দেখব, দেখে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা একটু অক্টাল কোডের মাধ্যমে কিভাবে আমরা পারমিশনগুলো চেঞ্জ করতে সেটা জানা দরকার। তো প্রথমত এগুলো অক্টাল কোড জানা দরকার। যেমন রিডের জন্য অক্টাল কোডটা কি? রিডের জন্য অক্টাল কোড হচ্ছে 4, রাইটের জন্য 2, আর এক্সিকিউটের জন্য 1, ঠিক আছে? তো রিডের জন্য 4, রাইটের জন্য 2 এবং এক্সিকিউটের জন্য 1 পারমিশন কাজ করে। তো এটা কাজ করে, এটা ইউজ করে আমরা একটু দেখা যাক। So আমরা একটু পারমিশন চেঞ্জ করি। তো এটার জন্য chmod কমান্ড করতে পারি।
সিএইচ মোড মানে হচ্ছে চেঞ্জ মডিফাই ধরনের কোনো কিছু মানে মডিফিকেশন করার জন্য। সো আমি মূলত কি পারমিশন চেঞ্জ করতে যাচ্ছি যে আমি চাচ্ছি যে প্রথম ইউজার পাবে রিড এক্সিকিউট 3টে পারমিশন, তাই 7 নাম্বার। 7 বলতে 7 কিভাবে আসছে 4+2+1, 4-2-1, 4-2-6-1-7 এইভাবে আছে 7। তাহলে রিড এক্সিকিউট 3টা পারমিশন দিয়েছি। সেকেন্ড গ্রুপ ওনারকে জাস্ট আমি রিড এবং রাইট পারমিশন দিব, 4 আর 2 6 দিলাম। আর আদারকে জাস্ট আমি কি পারমিশন দিব, এটাকে জাস্ট আমি রিড পারমিশনটা দিচ্ছি, এই জন্য আমি 4 দিলাম। সো node.txt। এখন যদি আমি এগেইন ls-টা করি দেখতে পারবেন যে আমার পারমিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথমটাকে রিড এক্সিকিউট 3টা পারমিশন, তারপরটাকে রিড আর রাইট, আর লাস্টেরটাকে জাস্ট রিড পারমিশন দেওয়া হয়েছে। আপনি চাইলে এগুলো পারমিশনগুলো রিমুভও করতে পারেন। কিভাবে? এইখানে আমি সব পারমিশন রিমুভ করতে চাই, আমি পারমিশন সবগুলো রিমুভ না করে আমি জাস্ট এই দুইটা লাস্টের দুইটা পারমিশন মানে হচ্ছে গ্রুপ ওনার আর আদার্স পারমিশন রিমুভ করতে হলে জাস্ট এই দুটোকে 0 করে ফেলেন। এখন দেখেন যে জাস্ট আমার মেইন ইউজার তার কাছে রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে। তো এখন একটা সময় আমার ছিল যখন এই যে মানে অক্টাল কোড যেগুলো আছে এগুলো মনে রাখা একটু কষ্ট লাগতো, আসলে মনে থাকতো না আমার। সো বারবার গুগল করা লাগতো। সো তখন সিম্বলিক লিঙ্কটা ব্যবহার করতাম, বাট এখন তেমন একটা ব্যবহার করে না। সিম্বলিক লিঙ্ক মানে হচ্ছে শর্টকাট, মানে কিছু ক্যারেক্টার জাস্ট মনে রাখতে হবে। ক্যারেক্টারটা কি? সেটা হচ্ছে রিডের জন্য আমি জাস্ট আর ব্যবহার করব, রাইটের জন্য ও মানে ডব্লিউ ব্যবহার করব, এক্সিকিউটের জন্য জাস্ট এক্স ব্যবহার করব। এটা হচ্ছে সিম্বলিক লিঙ্ক। এখন এই ক্ষেত্রে আপনি কাকে পারমিশন দিতে যাচ্ছেন? প্রথমত এ দিয়ে বোঝানো হবে অল সবাইকে, ও দিয়ে বোঝানো হচ্ছে আদার্স ইউজারকে, আর ইউ দিয়ে জাস্ট ইউজারকে। তো এই তিনটা, এখন এই তিনটা আসলে কি বোঝানো হচ্ছে সেটা হয়তো অনেকে বুঝতেই পারছেন না, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা সিএইচ মোডে চলে গেলাম এগেইন, বাট আমরা সিএইচ মোডে গিয়ে এখন আমরা ব্যবহার কি করব সেটা হচ্ছে যে আমি বললাম যে যত ধরনের আমাদের রাইট পারমিশন আছে ধরা যাক, রাইট পারমিশন যত আছে জাস্ট রিড পারমিশন যেগুলো আছে সবগুলা অলকে সবাইকে দিয়ে দাও। ওয়েট আ মিনিট, এটা একটু উল্টা করতে হয়, ইউজারকে আগে এ প্লাস আর। তো এটা করলে কি হবে, এটা করলে যত রিড যত পারমিশন আছে সব এটা সবাইকে দেয়া হয়ে গিয়েছে, ঠিক আছে? রিড পারমিশন যেটা আছে সেটা সবাইকে দেয়া হয়ে গিয়েছে। আপনি ls -n node.txt করেন তাহলে দেখতে পাবেন সবাই আসলে রিড পারমিশন পেয়েছে। এখন আমি একটু মডিফিকেশন করি যে এখন তুমি রিড এবং রাইট পারমিশন এটা কাকে দিবা, এটা জাস্ট ইউজারকে দাও। এখন দেখতে পাচ্ছেন রিড এবং রাইট পারমিশন আছে। সো সেম ভাবে আমি বললাম যে এখন জাস্ট রিড পারমিশন যেটা আছে ওইটা মানে আদার্স ইউজার যেটা আছে ওইটারে রিড পারমিশন থাকুক। তো এটা মডিফিকেশন করা হলো। আর আমি রিড এবং রাইট এই দুইটা পারমিশনই আছে, রিড এবং রাইট এই দুইটা পারমিশন কাকে দিতে চাই সেটা হচ্ছে আমি গ্রুপকে দিতে চাই, তো এটার জন্য আমরা জি ইউজ করব। সো তখন যদি আমরা দেখি তাহলে আমাদের রিড আর এক্সিকিউট হচ্ছে মানে এই তিনটা পারমিশনই হচ্ছে ইউজারে আছে, গ্রুপে রিড এবং রাইট পারমিশন, এবং লাস্টেরটার জাস্ট রিড পারমিশনটাই আছে। আশা করি বুঝতে পেরেছি, আর কঠিন কিছু না, ঠিক আছে? এখন লাস্টের দুইটা কমান্ড দেখা যাক আজকের জন্য, সেটা হচ্ছে সিএইচও না সিএইচ গ্রুপ। তো সিএইচ এবং সিএইচ গ্রুপ অলরেডি দেখিয়েছি, যারা আমার পেন্টাসিং সিরিজটা দেখছেন তারা অবশ্যই দেখেছেন যেটা অ্যাকচুয়ালি কিভাবে করে, সেই ইন্টারেস্টিং জিনিসপাতিগুলো আমি আসলে দেখিয়েছি। তো তেমন কঠিন কিছু না, এটা খুবই সহজ একটা কনসেপ্ট। বাট একটু দেখাই ফেলি। আমি ভাবছিলাম একটু আজকের সিরিজটা বা আজকের ক্লাসটা হয়তো শর্ট হবে, বাট অলরেডি দেখতে পাচ্ছেন 33 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমার অনেক কিছু দেখানোর বাকি আছে। মানে এই দুটা শেষ করার পরে আমি এই দুটা সাইটে কিছু প্র্যাকটিস আমি দেখাবো, তো এটা হোয়াটএভার। আচ্ছা একটু শুরু করা যাক এখন। সিএইচ মানে চেঞ্জ ওনার, আমরা ওনার চেঞ্জ করতে পারি। সো ওনার চেঞ্জ করে আমি যেমন সিএইচ ওনটা ইউজ করা, সিএইচ ওন, সিএইচ ওনটা চেঞ্জ করে আমি বললাম যে এই যে আমার ফাইলটা আছে এইটার পারমিশন মানে ইউজারটাকে রুট থেকে, ইউজার ওনারকে রুট থেকে ক্রিস্টোফার মানে লোকাল ইউজার করে ফেলো। আমি বললাম ক্রিস্টোফার, এটা রুটই থাকুক গ্রুপটা, আর তারপর node.txt। এখন যদি আমি দেখেন ls -l node.txt যদি করেন তখন দেখতে পাবেন যে এখন গ্রুপটা রুটই আছে কিন্তু ইউজারটা কি হয়েছে, মানে ইউজারটা ক্রিস্টোফার হয়ে গেছে। সেম ভাবে আপনি সিএইচ অন এখন CHGRPও দেখতে পারি, CHGRP করে অ্যাকচুয়ালি -হাফ দেখলে আপনি দেখতে পারবেন যে কিভাবে ইউজ করা যায়। এটা সবগুলো অপশনই আছে, রাইট? সো এতগুলো অপশন তো আমাদের জানতে হয় না।
তো চেঞ্জ গ্রুপ, সিএইচ গ্রুপ যেটা বলা হয় চেঞ্জ গ্রুপ। তো যেমন সিএইচ গ্রুপে এটা বেসিক কমান্ডে দেখি, যেমন CHGRP। এখানে বেসিকটা কমান্ড আমি দেখাতে যাচ্ছি, যেমন সিএইচ গ্রুপ অপশনস গ্রুপ ফাইল। এটা অনেকগুলো অপশনই আছে, সবগুলো তো আমাদের লাগবে না। যেমন একটা এক্সাম্পল আমি দেখি, একটা এক্সাম্পল বলেছে যে সিএইচ গ্রুপ, এটা হচ্ছে যে আমাদের চাচ্ছি যে এটা গ্রুপটা চেঞ্জ করা দরকার। এই গ্রুপটাকে চেঞ্জ করে আমি কই নিব, চেঞ্জ, এই গ্রুপটা চেঞ্জ করে একটা অন্য একটা গ্রুপে শিফট করবো, সেটাই। এত কিছু জানতে হয় না, যেমন সি ম্যানেজারের। তো আমি একটু হ্যাপ সেকশনটা প্রথমত আমি রিড করি, দেখেন এখানে কি কি অপশন আছে। চেঞ্জ লাইক ভার্বস বাট রিপোর্ট অনলি when change is made, -p for silent, -v for verbose, মানে যা যা অপশনস করছে, যা যা ফাংশনালি করছে সব জায়গায় মাইনাস ইজ নো ডিফারেন্স। তো আমি জাস্ট করলাম যে সিএইচ গ্রুপ, এইটার আমি এটা গ্রুপটাও ক্রিস্টোফার করে দিলাম, আর এইটা আমি নোট.txt ফাইলের ক্ষেত্রে করব। ls -l নোট.txt যদি করেন দেখতে পারবেন যে গ্রুপটাও চেঞ্জ হয়ে গিয়েছে। বাকি সবগুলো অপশন তো আমাদের লাগে না। আর যখন আমাদের প্রয়োজন পড়ে জাস্ট হেল্প সেকশন, আমরা জাস্ট হেল্প সেকশনে দেখে ফেলবো, যে কোনো কারণে আমি ভুলে গেছি কমান্ডগুলা, আমরা হেল্প সেকশন বা মেন পেজে দেখে ফেলবো, বুঝে ফেলবো, ঠিক আছে। তো এতগুলো আমাদের অপশন মুখস্থ রাখতে হয় না। অনেকে মনে করে যে আমাদের কোনো একটা লিনাক্স অনেক কঠিন কিছু, এটা আমাদের সবগুলো অপশন মাথায় রাখতে হবে। নো, আমাদের কমান্ড হাজার হাজারটা আছে, হাজার হাজারটা তো আমরা মনে রাখতে পারবো না, আর সবগুলা কমান্ড আমাদের দরকারও নাই। আমরা স্পেসিফিক কিছু ফিল্ডে, আমরা একটা স্পেসিফিক ফিল্ডে মাস্টার করি বা প্রো হয়ে থাকি, এমন একটা ফিল্ডে প্রো হন যেটা অ্যাকচুয়ালি অনেক ডিমান্ডেবল, যেটা এআই রিপ্লেস করা সম্ভব না অন্তত নেক্সট 25 বছরের ভেতরে। তো জাস্ট আপনি র্যান্ডমলি পিক করলেন, ইনকাম করা দরকার, এইটা করলে হবে না, আপনার প্যাশন থাকতে হবে। অ্যাকচুয়ালি আপনি ইনকাম করতে পারবেন, বাট আপনি ইনকাম বেশি দিন টিকতে পারবেন না, কারণ আপনার প্যাশন কাজ করবে না। সেই জন্য আপনি খুব জোর করে নিজেকে রাখছেন এখানে, সো এটা সম্ভব হবে না। সো দ্যাটস ওয়াই আই উইল সাজেস্ট ইউ দ্যাট এমন কিছু সিলেক্ট করেন যেটাতে আপনার প্যাশন কাজ করে। সাইবার সিকিউরিটি ইজ মাই এভরিথিং, এটার জন্য খুবই প্যাশন কাজ করে। এবং ফানিলি কথা বললে অ্যাকচুয়ালি আমি বলবো যে মাই ফার্স্ট লাভ ইজ সাইবার সিকিউরিটি, অর্থাৎ ইট ইজ লাইক মাই গার্লফ্রেন্ড হোয়াট এভার। সো এই জন্যই হয়তো এখনো একা, হোয়াট এভার। সো এটা একটা ফানিলি বলছি, আবার কেউ মাইন্ড করিয়েন না, বাট আমি যেটা বোঝাতে যাচ্ছি, প্যাশন থাকতে হবে। উদয় আসবেন না জাস্ট টাকা ইনকাম করা দরকার এই জন্য, বা অন্য কাউকে দেখছেন সে করতেছে এই জন্য, মানে ও এখন অনেক ইনকাম করে এই কথা ভেবে আসেন, এইরকম না। আপনি এক্সপ্লোর করেন, ডোমেইনগুলো দেখেন, আপনি ইউটিউবে অনেক রিসার্চ করেন। যেমন আমি যখন বিগিনার ছিলাম ইউটিউবে অনেক দেখতাম যে আচ্ছা সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে কি, এটা আসলে কাহিনীটা কি হচ্ছে। তো এইভাবে আপনাকে দেখতে হবে, গুগল করতে হবে, বুঝতে পারবেন। তাহলে আমরা আমাদের মূলত কি করব আজকে, এখন এখন আমাদের জাস্ট কিছু জিনিস করব। ব্যান্ডিট লেভেলস 1 থেকে 5 করব। আর সেট আপ ইউর ফার্স্ট এক্সভিএম, এটা আমরা করেছি আগেই, দেখিয়েছি, তো এটা আমরা করব না। আর লিনাক্স চিট শিট ফর 34 কমান্ডস, এগুলো তেমন একটা দরকার নাই, চিট শিট তো এমনি গুগল করলেই পাওয়া যায়। তো আমরা ব্যান্ডিট লেভেলস 1 থেকে 5 করি, আর লিনাক্স জার্নি কিছু জিনিস আমরা দেখাবো। তো চলেন, ব্যান্ডিট ওয়ার গেমস অনেকবারই দেখিয়েছি। তো হয়তো এরকম হতে পারে যে অনেকে এইটাতে এই সিজনে নতুন আসছেন, অন্য ওই সিরিজটা দেখেন নাই, তাদের জন্য একটু ভাবলাম দেখানো যায়। So আমরা 0 থেকে 5 জাস্ট দেখাবো। সো আমরা একটু লেভেল 0-তে চলে যাওয়া যাক। সো এসএসএইচ এর মাধ্যমে আমরা লগ ইন করবো। এসএসএইচ নিয়ে আমাদের ধারণা আছে আশা করি। সো এটা হচ্ছে আমাদের overthewire.orgs whatever। সো আমরা প্রথমত আমরা এসএসএইচ, এটা একটু ক্লিয়ার করা যাক। এসএসএইচ, তারপর আমাদের মূলত দরকারটা কি, এটা ইউজার, সেটা হচ্ছে ব্যান্ডিট 0, এটা এই হোস্টে। সো আমরা মূলত ব্যান্ডিট 0 এই হোস্টে আমরা লগ ইন করতে চাই। এন্ড আমাদের বলে দিয়েছে পোর্ট স্পেসিফাই করে দিয়েছে, সেটা হচ্ছে পোর্ট 2220, এখানে লগ ইন করতে হবে। তো আমি বললাম যে -p 2220 এন্টার। তো আমার কাছে পাসওয়ার্ড চাইবে, আমার পাসওয়ার্ডটা হচ্ছে ব্যান্ডিট 0, এটা জাস্ট আমি এন্টার করি যে ব্যান্ডিট 0। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা লগ ইন হয়ে গিয়েছে আসলে, ঠিক আছে। তো আমরা একটু ক্লিয়ার করি প্রথমত। তো আমরা ব্যান্ডিট 0 লগ ইন হয়েছে, এখন আমাদের মানে বলেছে যে যে কমান্ডস ইউ মে নিড টু সলভ দিস হোয়াট এভার। সো আমাদের কিছু টাস্ক দিয়েছে, ওয়ান্স ইউ লগ ইন গো টু লেভেল 1 গো ফাইন্ড আউট লেভেল। সো আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো কথা।
ওকে ফাইন, আমরা যদি প্রথমত ls করি, এই রিডমি যেটা ফাইল আছে এটা রিড করতে হবে, জাস্ট এটাই হচ্ছে আমাদের টাস্কটা, যেটা আমাদের এখানে বলে দিয়েছে যে দ্য গোল is to log in the game using SSH. This host is which you need to connect using something like this. The username is bandit0 and the password is bandit0. Once you're logged in, go to a level 1 page to find out how to beat level 1. So আমরা একটা level 1 এ যাওয়া যাক। So বলে দিয়েছে যে the password for the next level is stored a file called readme located in the home directory. User uses password to log into bandit1 using SSH. Whether to find a password level 1 SSH or something like this one. এখন আমরা একটু দেখি যে ইউজফুল কমান্ড, এগুলো আমরা একটু ইগনোর করবো, টেপগুলো একটু দেখবো না, আমার দরকার নাই আসলে। সো এই রিডমি ফাইলটাকে জাস্ট রিড করি, ক্যাট জাস্ট রিডমি। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা, সিম্পল অ্যাজ দ্যাট। সো আচ্ছা ঠিক আছে, ওকে এবার আমরা একটু লগ আউট করি। তো আমরা এখন নেক্সট লেভেলে মানে আমরা লগ ইন করবো। সো জাস্ট লেভেল 1 এ যাওয়া যাক, bandit1। সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার। পাসওয়ার্ডটা কপি করেছিলাম সেটা আমরা জাস্ট এন্টার করছি, এটাই। সো এখন আমরা নেক্সট লেভেলে যেতে চাই। সো লেভেল 1 টু লেভেল 2। তো লেভেল 1 থেকে লেভেল 2 যাওয়ার জন্য কি করতে হবে? সো দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন এ ফাইল কল্ড স্ল্যাশ, এই ড্যাশটাই হচ্ছে ফাইলটার নাম। তো এইটা আমাকে রিড করতে হবে। এটাও হোম ডিরেক্টরিতে আছে। আচ্ছা হোম ডিরেক্টরিতে আমি আছি কিনা বুঝবো কিভাবে? যদি এই সাইনটা দেখতে পারেন তাহলে এটা বুঝে নেবেন আপনি অলরেডি হোম ডিরেক্টরিতে আছেন। এটা কিভাবে আপনি কনফার্ম হবেন? পিডব্লিউডি। তো দেখতে পাচ্ছেন আপনার হোম ডিরেক্টরিতেই আছেন আপনি আসলে, ঠিক আছে? তো আপনি যদি জাস্ট এলএস করি এই ফাইলটা, এখন এই ফাইলটা যদি রিডের চেষ্টা করি প্রবলেম হবে, কোনো কিছু রিড হচ্ছে না। সো এটা কিভাবে রিড করা যায়? এটা হচ্ছে একটা অনেক বড় ইস্যু, রাইট? সো এটা মানে এটা কেন রিড হচ্ছে না? কারণ কমান্ডগুলোতে আমাদের অনেকগুলো অপশন যেগুলো আছে, অপশনের আগে এই মাইনাসটা ড্যাশটা ইউজ করা হয়ে থাকে। এইজন্য এটাকে অ্যাকচুয়ালি সে একটা ড্যাশটাকে অ্যাকচুয়ালি একটা অপশনের অংশ হিসেবে কাউন্ট করছে ক্যাট কমান্ডটা। এটাই হচ্ছে প্রবলেমটা। তো এটা রিড করার অন্য উপায় আছে, লাইক আপনি হয়তো এভাবে, আমরা মাল্টিপল ওয়েজ দেখি যেমন এভাবে কি রিড করা যাচ্ছে কিনা, যাচ্ছে না। তখন আমি একটা কাজ করতে পারি, যেটাকে একটা অ্যানালজি হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে দিলাম। তো ডট স্ল্যাশ যখন দিলাম তখন কিন্তু রিড করতে পারছে, কারণ ডটটা ইউজ করার কারণটা হচ্ছে ডট বলতে বোঝানো হয় অলরেডি আমাদের কারেন্ট ডিরেক্টরি আছে, ওই ডিরেক্টরির ভেতরে কোনো একটা ফাইল আমি রিড করতে যাচ্ছি, তখন ডটটা আমরা ইউজ করতে পারি এভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল। সো নেক্সট লেভেল হচ্ছে bandit 2 তে আমাদের যেতে হবে। সো আমি যদি জাস্ট লগ আউট আপাতত করে ফেলি, সো এখন bandit 2 তে যেতে হবে। তো bandit 2 তে আমরা চলে এসেছি এবং আমরা এখন 2 থেকে 3 তে যেতে চাই। তো সেটা কিভাবে যেতে হয় আমাদের বলে দিয়েছে যে পাসওয়ার্ড ফর দ্য নেক্সট স্টোর ইন এ ফাইল কল মাইনাস মাইনাস স্পেসেস ইন দিস ফাইল নেম। এই ডুয়ালটা হচ্ছে আমাদের ফাইলের নামটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ফাইলের নামটা, এটা আমাদের হোম ডিরেক্টরিতেই আছে, তো সেটা আমাদের রিড করতে হবে। এলএস যদি করি, তো দেখতেই পাচ্ছেন আসলে যে স্পেসেস ইন দিস ফাইল নেম, এটা যদি রিড করার চেষ্টা করে দেখি, ক্যাট তারপর মাইনাস মাইনাস স্পেসেস ইন দ্য ফাইল নেম, এটা অনেকগুলো প্রবলেম দেখতে পারবেন, রিড হচ্ছে না। কারণ হচ্ছে ডাবল মাইনাস দিয়ে কিন্তু ফ্ল্যাগ হিসেবে কাউন্ট করে। তো এটা এইভাবে করতে পারি যে দুইটা মাইনাস দিয়ে এখানে স্পেস দিয়ে এটা দিলাম, তখন প্রবলেম। তো লাস্টের দিকে এটা করা যাক, এটা দিয়ে তারপর আমি এটা ডাবল করার সময় তো নিয়ে নিই, দেখি এটা কাজ করে কিনা। এটা এভাবে কাজ করে, অথবা আপনি চাইলে এটাও করতে পারতেন, সেটা হচ্ছে যে ডট স্ল্যাশ দিয়েও কাজ করতো, সেম ভাবে কাজ করতো। এটা হচ্ছে পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল, সেটা কপি করলাম। আচ্ছা অনেকের হয়তো লাগতে পারে যে এটা মানে ব্যান্ডেড ওয়ার গেমস এতবার করানো হচ্ছে কেন? সো এটা অ্যাকচুয়ালি টাস্কে যেহেতু রেখেছে এটা করানো উচিত, আর এটা অন্য সিরিজ, ওই সিরিজটা না, ওই সিরিজটা ওটার মতোই চলবে, ওইটাতে বাকি যে লেভেলগুলো আছে সেগুলো সলভ করানো হবে, বাট এই সিরিজটা এটার মতো চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আসলে কেন করানো হচ্ছে। তো এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিলাম, আমরা একটু লগ আউট করি, তারপর একটু ব্যান্ডিট, কোথায় যাবো, ব্যান্ডিট 3 তে, কত সহজে চলে গেলাম না, এতগুলো লেভেল পার হয়ে গেলাম। এখন আমরা ব্যান্ডিট মানে এখন লেভেল 3 থেকে লেভেল 4 যেতে হবে। The password for the next level is stored in a hidden file called inherit directory. ওকে দেখা যাক, প্রথমে একটু এলএস করি, ইনহেরিট ডিরেক্টরি আছে, তো সিডি ইনহেরিটে যাই,
তারপর ls যদি করি কিছু নাই, তো হিডেন ফাইল যেহেতু বলছে তো ls -a করতে হবে। তো হিডেন ফাইলটা হচ্ছে দিস ওয়ান, এই ফাইলটা আমি জাস্ট রিড করতে হবে। দেখি এটা মানে কি করা যায়। কপি, জাস্ট কেট দিয়ে যদি এটা করি দেখি রিড করে না, রিড করে ফেলেছে। এটা হচ্ছে পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল। 1 মিনিটও তো লাগে নাই সলভ করতে আসলে। অ্যাগেইন লগ আউট। এখন আমরা নেক্সট লেভেল মানে লেভেল 4 এ আমরা একটু লগ ইন করা যাক। পাসওয়ার্ডটা দিলাম, এন্টার করলাম, ব্যান্ডিট 4 এ চলে আসছি। এখন নেক্সট লেভেল মানে হচ্ছে এখন লেভেল 4 থেকে লেভেল 5, লাস্ট লেভেল। So the password for the next level is stored in only human readable file in inherit directory. Tip: if you find a messed up, try to reset command. এইটাকে আমরা একটু ইন্টারেস্টিং দিকে করতে পারি, সেটা হচ্ছে যে খুবই সহজ একটা ওয়েতে করা যায়। তো প্রথমত আপনি ls দিয়ে মানে আমি cd দিয়ে ইনহেরিট করি, cd ইনহেরিট যদি করি তখন দেখতে পাবেন যে সবগুলো এখানে অনেকগুলো ফাইল আছে এবং কোন ফাইলের ভেতরে আছে আমরা তো জানি না। সো তখন আমরা যেটা করতে পারি যে ইকো স্টার ইকো ডট স্টার ডট স্ল্যাশ দিয়ে স্টার দিলাম, তখন আপনি দেখতে পারবেন যেখানে সবগুলো যতগুলো ফাইল আছে সেগুলো আসছে। তো ইকো করলে লিস্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে যতগুলো ফাইল আছে সবগুলো সিরিয়ালের জন্য রিড করতে পারি, দেখি ক্যাট। তো সবগুলো ফাইল যদি রিড করার চেষ্টা করি তো সবগুলো ফাইল তো রিড হচ্ছে না। সো যখন আমি রিড করার চেষ্টা করলাম তখন দেখা গেল যে একটা হয়তো এইটা একটা পাসওয়ার্ড মেবি। এটা খুবই ইন্টারেস্টিং, এটা এভাবে সলভ করা যায়। আরো মাল্টিপল ওয়ে আছে বাট এইটা সলভ করা সবচেয়ে মানে শর্টকাট। সো এগেইন লগ আউট, দেখি এটা আমার কাজ করে কিনা। কাজ না করলে আবার আসবে, এখানে সমস্যা নেই। সো এখন কাজ করে না দেখা যাক। তো ব্যান্ডিট 5 এ যাওয়া যাক। তো আমি জাস্ট পেস্ট করলাম, এখন দেখি। সো ব্যান্ডিট 5 এ আসলে লগইন হয় নাই। সো দ্যাট মিন্স আমরা আবার ব্যান্ডিট 4 এ যেতে হবে। সো ব্যান্ডিট 4 এ যাওয়ার পাসওয়ার্ডটা যেটা ছিল সেটাতেই আসি। আচ্ছা ব্যান্ডিট 4, এটা হচ্ছে ব্যান্ডিট 4 এর জন্য। সো আমরা এগেইন ব্যান্ডিট 4 এ যাই প্রথমত, আমার পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করি। তো সিডি দিয়ে ইন হেয়ার ডিরেক্টরি যেটা আছে ইন হেয়ার চলে যাওয়া হলো। অ্যারেঞ্জ করে অনেক কিছু দেখতে পারবেন। তো সবগুলো জাস্ট আপনি ম্যানুয়ালি রিড করেন। যে আমি যেমন ক্যাট ডট স্ল্যাশ মাইনাস ফাইল 00, এটা করলে কিছু বাইনা দেখতে পাচ্ছেন। আমি 01 রিড করি, তারপর আমি যে 02, তারপর আমি 03, 04 একটু ম্যানুয়ালি রিড করে দেখতে হবে। সববার অটোমেশন বা ফাস্টের উপর নির্ভর করা যায় না। 06 আছে, তারপর 07 আছে। ওকে 07 এর ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা আছে, তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা। এটা কপি করে নিলাম। এখন লগ আউট করা যাক। এখন আমরা ব্যান্ডিট 5 এ যাব। এবং ফাইনালি আমরা ব্যান্ডিট 5 এ লগ ইন করে ফেলেছি। আজকের জন্য যা টাস্ক যতগুলো করা ছিল সবগুলো আমরা করে ফেলেছি আসলে। তো আমরা লাস্টলি কিছু জিনিস একটু রিভিউ করে নেই। লাস্টলি রিভিউয়ের জন্য কি জিনিস আছে সেটা আমরা যে দেখি। লাস্টের রিভিউ আমরা কি জিনিস করব সেটা একটু দেখা যাক। সেটা হচ্ছে আমরা আজকে এখন একটু লিনাক্স জার্নি ওয়েবসাইটটা একটু দেখা যাক। চলেন একটু লিনাক্স জার্নি যে ওয়েবসাইটটা আছে এটা একটু রিভিউ করতে হবে। তো লিনাক্স অবভিয়াসলি লিনাক্স জার্নি, এই যে ল্যাবএক্স কোম্পানি অ্যাকচুয়ালি লিনাক্স জার্নি ওয়েবসাইটটা কিনে নিয়েছে। তো এটা সেপারেট ওয়েবসাইট ছিল মানে যখন আমি শিখছিলাম আসলে। যেমন এখানে আপনি এগুলো সিরিয়ালে একটু করবেন, বুঝতে পারবেন ইন্টারেস্টিং জিনিসপাতি। গেটিং স্টার্টেড, লিনাক্স হিস্ট্রি, এগুলো হিস্ট্রি কি কি আছে সেগুলো একটু কথাবার্তা বলবে। নেক্সট টু ওয়ার্ল্ড যে করছিল, তবে এখানে কিছু এক্সারসাইজ দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি ল্যাবএক্সটা পেইড, তো এটা মানে লগ ইন করলে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে এগুলো করতে পারবেন না। বাট এখানে যা কিছু ইতিহাস কথা বলছে সেগুলো আপনি মানে আমি বলে দিছি। যেমন আমাকে বলে দিল যে হু ডেভেলপ লিনাক্স কার্নেল, প্লিজ আনসার ইংলিশ এ মাইন্ডফুল অফ ক্যাপিটালাইজেশন। এটা হচ্ছে লিনাস লিনাস টরভার্স, এটা কারেক্ট। নেক্সট লেসন দেখেন। সুইজেন লিনাক্স ডিস্ট্রিবিউশন, এখানে অনেকগুলো কথা বলেছে। হোয়াটএভার, what manages hardware in Linux system, answer in English, paying attention to capitalization.
মানে লিনাক্সের অ্যাকচুয়ালি কার্নেলটা মূলত আমাদের হার্ডওয়্যারটা ম্যানেজ করে থাকে, এটা অনেকে জানে না। সো এটা হচ্ছে লিনাক্স কার্নেল আনসার। আচ্ছা, নট কোয়াইট, হোয়াট এভার। এটা কার্নেল মানে হোয়াট ম্যানেজেস দ্য হার্ডওয়্যার ইন লিনাক্স সিস্টেম, হার্ডওয়্যারটা মানে লিনাক্স সিস্টেমে কে ম্যানেজ করে থাকে। সো মানে মূলত কার্নেলটা হচ্ছে একটা ব্রেইনের মতো, সেটা মূলত আমাদের মেন হার্ডওয়্যার এবং তার যে ইউটিলিটি যতগুলো আছে, যেটা অপারেটিং সিস্টেম রান করার জন্য প্রয়োজন, সবগুলোকে ম্যানেজমেন্ট করে থাকে। সো এই জিনিসপাতিগুলো আপনি একটু দেখে নিবেন, যেমন আমাদের এখানে অনেক কিছু বলেছে। সো হোয়াট ইজ দ্য থিং, জাস্ট আমি জাস্ট যদি কার্নেল দেখি দেখি আসে কিনা। কার্নেল বানান তো ঠিক আছে, ও আচ্ছা, জাস্ট আমি যদি দেই, এখানে সামনেটা লিনাক্স দিলাম, হ্যাঁ ঠিক আছে। সো এরপর নেক্সট সেম ভাবে এখানে বলছে হোয়াট কাইন্ড অফ রিলিজ ডু টেস্টিং আনস্টেবল হ্যাভ, প্লিজ আনসার ইংলিশ মাইন্ডফুল। সো আমি মানে হোয়াট কাইন্ড অফ রিলিজ ডু টেস্টিং এন্ড আনস্টেবল হ্যাভ, সো জাস্ট টেস্টিং যেটা আছে, আই মিন জাস্ট টেস্টিং যে রিলিজটা আছে এটাই মূলত করে থাকে। মূলত এটা হওয়ার কথা, বাট আরো অনেকগুলো জিনিস আছে, লাইক আনস্টেবল এটা দিলে মূলত হওয়ার কথা। এটাও হওয়ার কথা, বাট এখানে অনেকগুলো জিনিসই আছে, লাইক আমি এগুলো যখন আপনি রেড করবেন তখন আপনি বুঝতে পারবেন। তো সেম ভাবে এগুলো আপনি যদি লিনাক্সে এখনো কনফিডেন্ট না, এইগুলা সিরিয়ালি আপনি পড়ে যাবেন, শিখতে পারবেন, বা মানে নিজে নিজে শিখতে পারবেন, আর কোনো কিছু দরকার নাই। এগুলো করলেই এনাফ, আর কিছু লাগে না। আর যারা দেখতে পাচ্ছেন খুবই ডিটেলস এগুলো নিয়ে কথাবার্তা বলছে, মানে খুবই ডিটেলস এগুলো, মানে এই যে 1 2 3 4 5 6 7 8 এই 8টা জিনিস করে ফেললে আপনার আর কোনো কিছু লাগবে না, আপনি লিনাক্সে মাস্টার। আর তারপর জার্নিম্যান আছে, লাইক ডিভাইসেস আরো হ্যান ত্যান বলছে, প্রসেস লগিং, নেটওয়ার্কিং কমান্ড অনেকগুলো আছে, তারপর প্লেগ্রাউন্ড আছে, ওপেন লিনাক্স টার্মিনাল, তারপর গেট সার্টিফাইড, মানে এখানে লিনাক্সের জন্য যা কিছু দরকার মানে সবকিছু আপনাকে তো দিয়েই দিছে, তো আর তো কোনো কিছু লাগছে না। সো ইন্টারেস্টিং। সো এই জন্য আপনি একটু পড়ে নেবেন এগুলা, খুবই গুরুত্বপূর্ণ এগুলা, যে লাইক আমি জার্নি ম্যানেজে যাই ডিভাইসেসে, সো ডিভ ডিরেক্টরি আরো অনেকগুলো জিনিসই দিছে। সো হোয়াট এভার, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারেন। আজকের লেসনটা এতটুকুই, আর আমি সবগুলো দেখছি না কারণ আমার দরকার নাই, আমি এগুলো আসলে আমি লাস্ট জার্নিটা ইউজও করি নাই। ওই সময় আপনাদের ক্ষেত্রে এত রিলস যেটা পাচ্ছেন ওই সময় ছিল না, ওই সময় খুবই কম রিলস ছিল, তো এই জন্য আমি পরে না আমি অন্য রিসোর্স ফলো করেছি, সি স্কোয়ার একটা কোর্স করেছিলাম আসলে লিনাক্সটা শেখার জন্য, আর পাশাপাশি হ্যাক দা বক্সটা ইউজ করেছিলাম। আর মানে ট্রাই হ্যাক মি থেকে যখন করছিলাম, ট্রাই হ্যাক মিটা একটু মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি জাস্ট সময় নষ্ট হয়েছে আর কিছু না, কারণ আহ, খুবই মানে অগোছালো ভাবে দিছে, যে হঠাৎ করে কই থেকে কি কমান্ড দিছে অ্যাকচুয়ালি মাথা উপর দিয়ে গেছে। তো হ্যাক দা বক্স আবার এটা মেক সেন্স করছে, সিরিয়ালি দিছে, বাট একটু কঠিন ভাষায় হ্যাক দা বক্স সারা জীবনই হ্যাক দা বক্স এজিউম করে নে আপনার মোটামুটি স্কিলস আছে, অলরেডি আপনি এই টপিকটা সম্পর্কে জানেন, আপনি একটু ভালোভাবে শিখতে এসেছেন। আর যখন সিসকো কোর্সটা করছি তখন খুব ক্লিয়ার হয়ে গেছিল, সো এটাই আর কি। সো যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই, পরবর্তী ক্লাস দেখা হবে ডে 2 তে। আসসালামু আলাইকুম।